এলিসন বেকার যদি শেষ মুহূর্তে দুর্দান্ত সেফটি না করতেন তাহলে কিন্তু আজ ব্রাজিলের 12টা বেজেই গিয়েছিল। মরক্কো যেভাবে আজ ডমিনেট করেছে, পুরো গেম জুড়ে, পুরো 90 মিনিট জুড়ে মরক্কো যেভাবে ব্রাজিলকে রীতিমতো আউটপ্লে করে ছেড়েছে, তাতে করে শেষ মুহূর্তে এলিসন বেকার যদি সেফটি না করতেন, হয়তো 92 বছরে ব্রাজিলকে এই প্রথম ম্যাচে বিশ্বকাপের হারের মুখ দেখে মাঠ ছাড়তে হতো। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র যে গোলটি করেছেন ম্যাচের 32 মিনিটে, বাঁ দিক থেকে দুর্দান্ত একটা ক্রসিং যে শটটি করেছেন, সেটি কিন্তু রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে মনে করিয়ে দিচ্ছিল। ভিনিসিয়াসকে নিয়ে একটি দুর্নাম রয়েছে, ব্রাজিলের জার্সিতে তিনি পারফর্ম করতে পারেন না। ভিনিসিয়াস জুনিয়র শুধুই মাত্র রিয়াল মাদ্রিদের হয়ে পারফর্ম করেন। খোদ ব্রাজিলিয়ান সমর্থকদের এই একটা কিন্তু ক্ষোভ রয়েছে নিজেদের মধ্যে, একটা আফসোস রয়েছে নিজেদের মধ্যে। তবে ভিনিসিয়াস জুনিয়র আজ পারফর্ম করেছেন। ভিনিসিয়াস জুনিয়র আজ দেখিয়ে দিয়েছেন তিনি ব্রাজিলের জার্সিতেও খেলতে পারেন। তবে এতটুকুই ব্রাজিল মরক্কো ম্যাচে ব্রাজিলের দর্শকদের জন্য ঠিক এতটুকুই সান্ত্বনা পাওয়ার মতন ছিল। ম্যাচের বাকি গল্পটা পুরোটাই লিখেছে মরক্কিয়ান ফুটবলাররা। যেভাবে তারা মাঠটাকে দখল করেছে, ম্যাচের শুরু থেকে প্রথম মিনিট থেকে যেভাবে তারা ক্ষিপ্র গতিতে ব্রাজিলিয়ানের মিডফিল্ডটাকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডে ছিলেন ব্রাজিলের অন্যতম একজন অভিজ্ঞ ফুটবলার ক্যাসিমিরোকে কিন্তু আজ মাঠে দেখা যায়নি, যার ফলশ্রুতিতে কিন্তু প্রথমার্ধের শেষ হতে না হতেই কিন্তু তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন কার্লো আনচেলত্তি। এরপর দানিলোকে এবং ফাবিনোকে মাঠে নামিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন আনচেলত্তি, তবে সেটি আসলে ব্রাজিলকে জয়টা এনে দিতে পারেনি। ব্রাজিলের মিডফিল্ড নিয়ে কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই অনেক আলোচনা হচ্ছিল। অন্যান্য দলগুলোর তুলনায় ব্রাজিলের মিডফিল্ডটাকে কিছুটা দুর্বল মনে হচ্ছিল, সেটি আজ চোখে আঙুল দিয়ে কিন্তু মরক্কো দেখিয়ে দিয়েছে। তবে সেই মিডফিল্ডের পাশাপাশি কিন্তু তাদের আক্রমণ ভাগ, যেটাকে কিনা তাদের শক্তির জায়গায় মনে করা হচ্ছিল, এক ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স ছাড়া আক্রমণ ভাগের কোনো ফুটবলার কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি। সেই সাথে রক্ষণ ভাগ নিয়েও কিন্তু কার্লো আনচেলত্তিকে কিন্তু পরের ম্যাচে কিন্তু আরো নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। যেটি বলছিলাম, আক্রমণ ভাগে রাফিনিয়ার মতন ফুটবলার ছিলেন, যিনি বার্সেলোনার হয়ে এই মৌসুমে 33টি ম্যাচ খেলে 25টি গোল করেছেন, 7টি অ্যাসিস্ট করেছেন। সেই রাফিনিয়াকে কিন্তু ম্যাচের 90 মিনিটে কিন্তু একবারের জন্য মনে হয়নি তিনি মাঠে আছেন। তিনি যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন বা নিজেকে কোথাও একটা লুকিয়ে রেখেছিলেন। এছাড়াও ইগোর থিয়াগো, যিনি কিনা প্রথমার্ধ থেকে খেলছিলেন, তিনি ম্যাচের শুরুতেই প্রথম 10 মিনিটেই যে একটি সুযোগ পেয়েছিলেন, মাথাটা ছোঁয়ালেই হয়তো গোলটা পেয়ে যেত ব্রাজিল, সেখানে তিনি মিস করেছেন। এছাড়াও তাকে কিন্তু আরও বেশ কিছু গোল মিস করতেও দেখা গেছে। সুতরাং আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগ এবং মিডফিল্ড কোনো জায়গাতেই আসলে ব্রাজিলিয়ানদের খুঁজে পাওয়া যায়নি, ব্রাজিলের ছন্দটাকে খুঁজে পাওয়া যায়নি। কার্লো আনচেলত্তি নিশ্চয়ই পরের ম্যাচে এই জায়গাগুলোতে আরও উন্নতি করার চেষ্টা করবেন। তবে ব্রাজিলের দর্শকরা কিন্তু নিজেদেরকে একটি কথাতে হয়তো নিজেদের সান্ত্বনা দিতে পারে, সেটি হচ্ছে তাদের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়রের না থাকাটা হয়তো ব্রাজিলিয়ানদের কিছুটা ভুগিয়েছেন। কার্লো আনচেলত্তি কেন নেইমারকে রেখেছেন সেটি কিন্তু আজ প্রথম ম্যাচে বোঝা গেছে। নেইমারের অভাবটা হারে হারে টের পেয়েছে ব্রাজিল। সুতরাং পরের ম্যাচে কার্লো আনচেলত্তি নিশ্চয়ই চাইবেন যে তার সেরা পারফর্মারদের নিয়ে সর্বশক্তির দল নিয়ে মাঠে নামতে, কারণ ব্রাজিল যদি হেক্সা মিশনে টিকে থাকতে চায়, ব্রাজিল যদি হেক্সাটা পূরণ করতে চায়, তাহলে আসলে তাদের ফুটবলটাকে, তাদের খেলাটাতে আমূল পরিবর্তন করতে হবে এবং মাঠের ফুটবলটাকে আরো উন্নত করতে হবে।